আসসালামু আলাইকুম। আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা আমাদের দরজায় কিন্তু করা নাড়তেছে। তো অল্প কিছুদিনের মধ্যে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। তো কারো প্রস্তুতি খুব ভালো মতো হইছে এবং কারো প্রস্তুতি এখনো নড়বড়ে। তো তোমাদের শেষ মুহূর্তে এসে প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, তোমাদের রিভিশন প্যাটার্নটা কেমন হওয়া উচিত, সাবজেক্ট ভিত্তিক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তোমরা কিভাবে পড়বা সেই বিষয়টা গাইডলাইন দিব। দেখো শেষ মুহূর্তে এসেও তুমি যদি একটা লাস্ট মোমেন্টের যে রিভিশনটা সেটা যদি পারফেক্টলি দিতে পারো, তবুও তোমার কিন্তু এখানে ভালো করা সম্ভব। ঠিক আছে? তো চান্স পাওয়ার ক্ষেত্রে ভাই দেখো, চান্স পাওয়ার ক্ষেত্রে এমন না যে তোমার 100-তে 100 মার্কই পাওয়া লাগবে, তাই না? তো এমন কি কোনো রুলস আছে যে তোমার 100 মার্কই পাইতে হবে? তুমি যদি 100-র মধ্যে যদি 50 রাখতে পারো, তাহলে তোমার কিন্তু খুব ভালো মতো চান্স হয়ে যাবে। খুব ভালো মতো মানে তুমি যদি 50% প্রশ্ন বাদও দাও, 50% প্রশ্ন তুমি দাগাইলে না, তুমি 50% প্রশ্ন একদম স্কিপ করে দিলা, দিয়েও তুমি যদি 50টা এমসিকিউ সঠিক করতে পারো নেগেটিভ বাদ দিয়ে, তাহলে তোমার কিন্তু ভালো মতো চান্স হয়ে যাবে। তো এই যে 50-60 মার্কে লাস্ট মোমেন্টে তুমি যদি একটু ভালো মতো রিভিশন দাও, দেখো তুমি কিন্তু অলরেডি অনেকগুলো পরীক্ষা দিছো, তুমি এইচএসসি পরীক্ষা দিছো, এরপর তোমার ঢাবি রাবি যাবে, অনেকগুলো ভর্তি পরীক্ষা হয়ে গেছে, সেগুলোর আগে তুমি তো কিছু হলেও পড়ছো, এবং ওই পড়াগুলাই তুমি যদি বারবার রিপিট করো, তাহলে কিন্তু তোমার ভাই এখানে ভালো মতো চান্স হয়ে যাবে। ঠিক আছে? কারণ দেখো পরীক্ষায় সব প্রশ্নটা কঠিন আসে না। তুমি যদি দেখো যে 100টার মধ্যে আমি ধরলাম সর্বোচ্চ, দেখো যে কোনো পরীক্ষাতে তুমি হচ্ছে সর্বোচ্চ 15 থেকে 20টা এই হার্ড প্রশ্ন পাবা। ঠিক আছে? 15 থেকে 20টা হার্ড প্রশ্ন থাকে। তো এই হার্ড প্রশ্নগুলো কি করে, তোমার যে যারা টপ করে, যারা 1 থেকে 100-র মধ্যে থাকে, তো ওদের জন্য এই যে হার্ড প্রশ্নগুলো, এগুলোতে তাদের কম্পিটিশন হয়। বাট আমাদের মতো বা এভারেজ স্টুডেন্ট যারা আছো, তাদের জন্য কিন্তু দেখা যায় যে 50 থেকে 60% প্রশ্ন তোমাদের জন্য থাকে, বা তোমার যে সহজ প্রশ্নগুলো আর কঠিন যে প্রশ্নগুলো দেওয়া থাকে, সেগুলো তোমার সময় নষ্ট করার জন্য দেওয়া থাকে, বা তুমি যেন এখানে পরীক্ষার হলে নার্ভাস হয়ে যাও, তুমি যেন এখানে ভয় পেয়ে যাও, তার জন্য তোমাকে কঠিন প্রশ্নগুলো তোমার কিন্তু দিয়ে থাকে। তো তুমি যদি এই কঠিন প্রশ্নগুলো যদি স্কিপ করে সহজ এবং জানা প্রশ্ন যেগুলো আছে সেগুলো যদি দাগে আসতে পারো, ইনশাল্লাহ তোমার কিন্তু এখানে চান্স হয়ে যাবে। ঠিক আছে? আবারও বলতেছি, তুমি 100-র মধ্যে যদি 50% প্রশ্ন তুমি বাদ দিয়ে রেখে আসো, তবুও তুমি যদি 50টা সঠিক করতে পারো, তাও তোমার এখানে চান্স হয়ে যাবে। তো এত ভয় পাওয়ার কিছু নাই। তুমি জাস্ট লাস্ট মোমেন্টে এসে যতটুকু তোমার পড়া হইছে সেই পড়াগুলো বারবার রিভিশনের দিকে থাকো। ঠিক আছে? তো এখানে অনেকেই বলতেছো ভাইয়া ফিজিক্স লাস্ট মোমেন্টে এসে কিভাবে পড়বো, কেমিস্ট্রি কিভাবে লাস্ট মোমেন্টে পড়বো। তো এই যে লাস্ট মোমেন্টে এসে সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশনটা কিভাবে নিবা, শর্ট টাইম একটা রিভিশন কিভাবে দিবা, সে বিষয়ে কথা বলবো। ঠিক আছে? তো চলো আমরা দেখি, প্রথমে আমরা ফিজিক্স নিয়ে কথা বলি। তো ফিজিক্সের ক্ষেত্রে তোমরা এখানে ম্যাথ পাবা, ফিজিক্সের ক্ষেত্রে কিছু ম্যাথ পাবা যেগুলো তোমাদের হয়তো ভয় পাইতে পারো। ঠিক আছে? তো অনেকে ফিজিক্সের যে ম্যাথ পার্টটা একটু তোমাদের ভয় লাগতে পারে, বাট তুমি কি করবা, ফিজিক্সের থিওরি যে প্রশ্নগুলো থাকে, ঠিক আছে, থিওরি যে প্রশ্নগুলো থাকে এবং তোমার ফর্মুলা রিলেটেড থিওরি এবং হচ্ছে ফর্মুলা রিলেটেড যে প্রশ্নগুলো থাকে, সেগুলো তুমি সর্বপ্রথম পড়ে ফেলো। এখান থেকে দেখবা যে 4-5টা প্রশ্ন তুমি মিনিমাম পাচ্ছ, 4-5টা প্রশ্ন তোমার থিওরি এবং ফর্মুলা থেকে চলে আসবে। এর বাইরে যে প্রশ্নগুলো থাকবে গাণিতিক প্রশ্ন, এর মধ্যেও সবগুলা প্রশ্ন কঠিন থাকবে না, কিছু হয়তো ক্যালকুলেশনের জরুরত থাকতে পারে। যেমন কাজ শক্তি ক্ষমতা থেকে তোমার ক্ষমতা বের করার সময় এইচপি হর্স পাওয়ার বের করতে গেলে ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যায়, এরকম কিছু ক্যালকুলেশন থাকবে যেখানে তোমার সময়টা ব্যয় হবে, তো তুমি ওই ক্যালকুলেশনগুলো স্কিপ করতে পারো। বাট এক্সট্রা যে ক্যালকুলেশনগুলো থাকে, তুমি যদি ফর্মুলাগুলো ভালো মতো জানতে পারো, ঠিক আছে, ফর্মুলাগুলোর পরিচয় এবং কোথায় কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এটা তুমি যদি জানতে পারো, তবুও তুমি ফিজিক্সে 10 থেকে 15টা সঠিক করে রাখতে পারবা। ঠিক আছে? তো তুমি যদি সূত্র থিওরিটা পড়ো এবং ফর্মুলাগুলো কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটা যদি ঠিক মতো জানো, তাহলে তুমি এখানে ভালো করবা। ঠিক আছে? তো ফিজিক্সে আসলে ভয় পাওয়ার কিছু নাই, যেগুলো তোমার জন্য হার্ড লাগতেছে, যেগুলো হার্ড প্রশ্ন, সেগুলো তুমি আপাতত স্কিপ করো, যদি তোমার প্রিপারেশনটা মধ্যম লেভেলের থাকে। ঠিক আছে? মধ্যম লেভেলের থাকে, বা তোমার প্রিপারেশন যদি এখনো নড়বড়ে থাকে, সেই ক্ষেত্রে তুমি হার্ড প্রশ্নগুলো এখন স্কিপ করে সহজ এবং ফর্মুলা দিয়ে ডিরেক্ট করা যাচ্ছে, সূত্র থিওরি, এই প্রশ্নগুলো তুমি ভালো করে সলভ করে ফেলো, তাহলে তুমি ফিজিক্সে একটা বেস্ট একটা মার্ক এনশিওর করতে পারবা। এবং ফিজিক্সের ক্ষেত্রে যে কাজটা করবে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো আছে সেগুলোকে তুমি বেশি করে ইম্পর্টেন্ট দাও। ঠিক আছে? কোশ্চেন ব্যাংকের টাইপগুলো, কারণ দেখবা ম্যাথমেটিক্যাল পার্টগুলো, থিওরি পার্টগুলো বলো, একটা অধ্যায়ে যে টাইপগুলো থাকে, তো ম্যাক্সিমাম যে ইম্পর্টেন্ট টাইপগুলো সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো এসে থাকে। তো তুমি যদি ইম্পর্টেন্ট টাইপগুলো থেকে ফোকাস করতে পারো, তাহলে তোমার জন্য বেস্ট একটা হয়ে যাচ্ছে। তো ইম্পর্টেন্ট টাইপগুলো ভাই কই পাবো? যে কোশ্চেন ব্যাংকটা একটু অ্যানালাইসিস করবা, কোশ্চেন ব্যাংকটা তুমি একটু পড়বা, তাহলে তুমি কিন্তু কোশ্চেন ব্যাংকের টাইপগুলো বুঝে যাবা। তো একটা চ্যাপ্টার যখন শুরু করবা, দেখবে একটু চোখ বুলাই তুমি বুঝতে পারবে আসলে কোন টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। তো ওই টপিকগুলো যদি একটু ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলো, সূত্রটা ভালো করে ফেলো, তাহলে দেখবা যে অনেকগুলো প্রশ্ন তুমি এখান থেকে করে ফেলবা। তো কোশ্চেন ব্যাংকটা একটু মাস্ট সলভ করবো। তো অ্যাটলিস্ট তুমি জিএসটি যে কোশ্চেনগুলো আছে, জিএসটি কোশ্চেনের মধ্যে তুমি জিএসটির বিগত 5 বছর ইসলামিক ইউনিভার্সিটি, মাওলানা ভাসানী, ঠিক আছে, মাওলানা ভাসানীর প্রশ্নগুলো, জাস্টের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো একটু ভালো করার চেষ্টা করো, এই প্রশ্নগুলো ভালো করে পড়ার চেষ্টা করো, এবং ভার্সিটি এমটের কোশ্চেন ব্যাংক থেকে ঢাবি এবং রাবির যে প্রশ্নগুলো আছে, এগুলো তুমি সলভ করো, এই দুইটা প্রশ্ন তুমি সলভ করো, তাহলে ফিজিক্সের ক্ষেত্রে মোটামুটি তুমি 10-15 মার্ক এনশিওর করতে পারবা তোমার 25-এর মধ্যে, যদি তুমি কঠিন প্রশ্নগুলোকে স্কিপ করে যাও। এখানে হয়তো 5 থেকে 6টা প্রশ্ন তোমার একটু কঠিন থাকবে, বাকি প্রশ্নগুলো তুমি যদি পড়ে দাও, মোটামুটি কোশ্চেন ব্যাংকটাও যদি ভালো মতো সলভ করে যাও, সূত্রগুলো দেখে যাও, তাহলে তুমি অ্যান্সার করে আসতে
আসতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে। এরপর আসলে আমাদের রসায়নের ক্ষেত্রে, তো রসায়নের ক্ষেত্রে যেটা বলা যায় সেটা হচ্ছে তুমি রসায়নের ক্ষেত্রে তো থিওরি বেস প্রশ্ন বেশি আসবে এবং এখানে ম্যাথমেটিক্যাল পার্ট প্রশ্ন তুমি 6 থেকে 7টা পাইতে পারো, সর্বোচ্চ 5 থেকে 6টা, এর বেশি গাণিতিক প্রশ্ন আসে না। এবং জৈব রসায়ন থেকে গত বছর বা তার আগের বছর দেখি জৈব রসায়ন একটা অর্গানিক থেকে, তোমার অর্গানিক থেকে প্রায় দেখা যায় যে 7 থেকে 8টা প্রশ্ন চলে আসে, ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি থেকে। তো তুমি যদি রসায়নে ভালো করতে চাও, তো তোমার যদি জৈব রসায়নে একটু হার্ড লাগে, তো জৈব রসায়নের মধ্যে হার্ড লাগলেও এখানে বেশ কিছু টপিক আছে যেগুলো তোমার জন্য সহজ। তো তোমার যে 8 এ 8 পাইতে হবে 7 এ 7 পাইতে এরকম কোনো কথা নাই, তাই না? তো তুমি 7 এর মধ্যে 3 থেকে 4 তুলো, মানে একবারে বাদ দেওয়ার থেকে তুমি এখানকার 50% মার্ক তুমি হিসাব করার চেষ্টা করো। এখানে 7 থেকে 8টা প্রশ্ন আসছে, তো তুমি চেষ্টা করো কি 3 থেকে 4টা প্রশ্ন যেন অ্যানসার করতে পারো, এমন যে সহজ যে টপিকগুলো আছে সেগুলো তুমি পড়ে ফেলো। যেমন এখানে নামকরণটা আছে, এবার আমাদের যে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, তারপর তোমার হচ্ছে বেনজিন বলকে সক্রিয় করে রাখে, নিষ্ক্রিয় করে রাখে, এবং কিছু নামধারী বিক্রিয়া, ঠিক আছে, নামধারী বিক্রিয়া। তো এই যে রিসেন্ট টপিকগুলো থেকে যেগুলো থেকে বারবার দেখো প্রশ্নগুলো আসে, হ্যালোফর্ম বিক্রিয়া, আয়োডোফর্ম বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া কে দিবে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কে দিবে, হ্যালোফর্ম বিক্রিয়া কে দিবে, তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার আসতে থাকে। এরপর SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া কারা দেবে, কোন অ্যালকাইল হ্যালাইড বেশি সক্রিয় দিবে, এই ধরনের রিসেন্ট টপিক যেগুলো রিপিটেড টপিক, এই টপিকগুলো পড়লেও দেখবে যে 7 থেকে 8 এর মধ্যে তুমি 3 থেকে 4 মার্ক কিন্তু এনশিওর করতে পারো জৈব রসায়নে। তো জৈব রসায়নটা বাদ দিলে কিন্তু কেমিস্ট্রির মার্কই তোমার আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো 7 থেকে 8টা প্রশ্ন চলে আসে, এটা বাদ দিয়ে তোমার 8টা মার্ক তোমার এখান থেকে বাদ 25 এর মধ্যে, বুঝতেছো? এটা কখনো করা যাবে না। যদি তোমার কাছে খুবই হার্ড লাগে তো তুমি অ্যাটলিস্ট অর্ধেক মার্ক 3 থেকে 4 মার্ক এটা তুমি পড়ার চেষ্টা করো। কোশ্চেন ব্যাংকটা যে টপিকগুলো আছে দেখবে যে রিসেন্ট যেগুলো আমি বললাম একটু আগে, ওই টপিকগুলো ভালো করে পড়লে হয়ে যাবে, ঠিক আছে। আর বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি কি করো, থিওরি বেসের প্রশ্নগুলো এগুলো দেখে ফেলো। ওটার জন্য তুমি কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো, ঠিক আছে। কোশ্চেন ব্যাংকটা আর তুমি যদি অনুশীলনের প্রশ্নগুলো সলভ করতে পারো, ঠিক আছে, কোশ্চেন ব্যাংক এবং অনুশীলনের প্রশ্নগুলো সলভ করতে পারলে তোমার রসায়নের ক্ষেত্রে অনেক এমসিকিউ ভাই তুমি কম পাবো, অনেক এমসিকিউ টাইপ সহ এবং মান সহ কমন চলে আসবা। তুমি যদি অনুশীলনের এমসিকিউগুলো পড়তে পারো এবং জিএসটি কোশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো যদি একটু ভালোমতো সলভ করে যাও, তাহলে ইনশাআল্লাহ তুমি কেমিস্ট্রিতে সর্বোচ্চ মার্ক এনশিওর করো, সর্বোচ্চ মার্ক। এই দুইটা থেকেই তুমি যদি ভালো করে পড়ো তাহলে 20+ তুমি কিন্তু এখান থেকে কমন পাবা, এখান থেকে কমন আসে, এখান থেকেই কমন আসে, টাইপ এবং মান সহ অপশন সহ তুমি ডিরেক্ট কমন পাবা এই রসায়নের ক্ষেত্রে। তো রসায়নের ক্ষেত্রে যাদের দুর্বলতা আছে এই দুইটা কাজ তুমি করো, কোশ্চেন ব্যাংকটা ভালো করে ওই টপিকগুলো পড়ে ফেলো এবং অনুশীলনের যে এমসিকিউগুলো আছে সেগুলো তুমি 2-3 বার করে রিভিশন দাও। একবার পড়ে গেলে তো তুমি মনে থাকবে না, তাই 2-3 বার রিভিশন দিলে তোমার কিন্তু কভার হয়ে যাবে। তো এখন তোমাকে সর্বোচ্চ এফোর্ট দিতে হবে ভাই, তোমাকে পড়া বেশি লাগলেও তোমাকে লাস্ট 8 থেকে 9 দিন যে সময় পাচ্ছে এই সময়টা সর্বোচ্চ পড়া তোমাকে দিতে হবে, ঠিক আছে। মিনিমাম 10 ঘন্টা, মিনিমাম 10 ঘন্টা তোমার এখানে তো পড়তে হবে, মিনিমাম 10 ঘন্টা, মিনিমাম 10 ঘন্টা নিচে এখানে পড়াই যাবে না, ঠিক আছে। কারণ 10 ঘন্টা নিচে পড়লে তুমি তো সিলেবাস শেষ করতে পারবে না। তো তোমাকে সর্বোচ্চ এফোর্টটা এই মতো দিতে হবে, যেটা তুমি বিগত যে পরীক্ষাগুলো দিছো সেখানে যদি যে এফোর্টটা তুমি দাও না এতদিন, এই এফোর্টটা তোমার গুচ্ছে আগে অবশ্যই দিতে হবে, না হলে তুমি গুচ্ছে কিন্তু চান্স পাবে না, এটা তুমি মাথায় রাখো, ঠিক আছে। তো তোমাদের লাস্ট মোমেন্টের জন্য আমাদের কিন্তু মাত্র 99 টাকাতে আমাদের প্রায় 20টা ফাইনাল মডেল টেস্ট এক্সাম আছে এবং গুচ্ছ সাজেশন পাশাপাশি 700 গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভের ক্লাস ম্যারাথন ব্যাচ তুমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো একই সাথে মাত্র 99 টাকা তুমি কিন্তু এক্সাম পাচ্ছ, প্রায় 20টা গুচ্ছ সাজেশন পাচ্ছ, এমসিকিউ সাজেশন, এছাড়া আমাদের ম্যারাথন ক্লাস পেয়ে যাচ্ছ। টোটাল কম্বাইন একটা প্যাকেজ মাত্র 99 টাকা তুমি এনরোল করতে পারো। তো শেষ মুহূর্তে ভাই এক্সাম দেওয়ার কোনো বিকল্প নেই, এক্সামটা মাস্ট তোমাকে দিতে হবে। পাশাপাশি তুমি যদি একটা সাজেশন পেয়ে যাও, এমসিকিউ সাজেশন যেগুলো থেকে তোমার কমন আসার মতো, এবং 700 গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ ক্লাস যদি তোমাকে এখানে দিয়ে দিই, তো তুমি কিন্তু এখানে টোটাল একটা ভালো প্রিপারেশনের জন্য, লাস্ট মিনিট রিভিশনের জন্য এটা অনেক বেশি কাজে দেবে। তো শেষ মুহূর্তে এসে মাত্র 99 টাকা ইনভেস্ট করে তুমি সর্বোচ্চ একটা রিভিশন দেওয়ার জন্য কিন্তু আমার এই কোর্সটাতে ভর্তি হয়ে যাইতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার আসো বায়োলজির ক্ষেত্রে আসি। তো বায়োলজির ক্ষেত্রে দেখো যদি তুমি মেন বইটা পড়তে পারো তাহলে খুবই ভালো, যদি তোমার মেন বই এখনো পড়া না থাকে, ঠিক আছে, মেন বই থেকে তুমি জাস্ট বোল্ড করা লাইনগুলো যদি পড়তে পারো, বোল্ড করা যে লাইনগুলো থাকে সেগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন গুচ্ছতে এসে থাকে, ঠিক আছে, বোল্ড লাইন। এবার যদি অনেকে ভাবো যে ভাই আমার তো হচ্ছে বই পড়া পসিবল না, তাহলে বই না থাকলে সমস্যা নাই, তুমি যে কোনো একটা সহায়ক বই পড়ে হলো, ঠিক আছে। সহায়ক বইতে তো গুরুত্বপূর্ণ টপিকগুলো দেওয়া থাকে, তো সহায়ক যে বইগুলো থাকে সেই বইগুলো তুমি পড়ে ফেলো। সেই বইগুলো থেকে তুমি যদি কোশ্চেন ক্লাস, বায়োলজির ক্ষেত্রে ভাই শুধুমাত্র গুচ্ছের প্রশ্ন সলভ করলে হবে না, তুমি যদি বায়োলজি মেন বই না পড়ো, মেন বই না পড়ো, তো সহায়ক বই থেকে তোমাকে কি করতে হবে, সহায়ক বই থেকে তোমাকে অল ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, অল ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাকে সলভ করতে হবে, তুমি যদি মেইন বইটা না পড়ো, ঠিক আছে। বায়োলজিতে তুমি যদি প্রশ্ন কমন পেতে চাও মেইন বই না পড়ে, তাহলে সহায়ক যে কোনো একটা বই, সেটা বায়োলজি ভিত্তিক হতে পারে বা হচ্ছে তোমার উদ্ভাসের যে প্র্যাকটিস বুক হতে পারে, যে কোনো একটা বই, সহায়ক বই, ওই বই থেকে যে যে প্রশ্নগুলো আছে সবগুলো, যে কোনো ইউনিভার্সিটি আসছে ওই প্রশ্নগুলো তুমি সলভ করে ফেলো, তাহলে তুমি এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা বায়োলজির ক্ষেত্রে, ঠিক আছে। তো আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে অনুশীলনের প্রশ্নগুলো, ঠিক আছে, অনুশীলনের প্রশ্নগুলো তোমাকে এখন রিভিশন দিতে হবে, অনুশীলনের প্রশ্নগুলো রিভিশন দিতে হবে, ঠিক আছে। তো অল্প সময় রিভিশন কিভাবে দিবা, তুমি
একবার করে দেখে যাও, 2-1 বার করে প্রশ্নগুলো দেখো, একটা চ্যাপ্টার প্রশ্নগুলো একবার শর্ট একটু ডিটেলসে দেখো, পরবর্তীতে একটু চোখ বুলাই নাও। তো এইভাবে রিভিশন দিলে তোমার সময়টা কম লাগবে। যেমন ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যে একটা প্রশ্ন সলভ করতে গেলে এরকম না, তুমি সহজ প্রশ্নগুলো দেখে দেখে মাথায় একটু হালকা করে লিখলা, লিখে তুমি শেষ করলা। বাট যেগুলো তুমি আটকাচ্ছ, যেখানে তুমি আটকায় যাচ্ছ, সেই প্রশ্ন তুমি মাত্র বেশি করে সলভ করবা, খাতায় লিখে বড় করে সলভ করবা। বাকি যে প্রশ্নগুলো আছে যেগুলো তোমার জন্য সহজ, সেগুলো তুমি বেশি করে লিখবা না, অল্প কিছু লিখে যেন তোমার মাথায় থাকে এরকম সূত্রটা লিখলা, সূত্র লিখে হ্যাঁ এভাবে রিভিশন দিয়ে দিলা, ঠিক আছে। আর বাকি যে কঠিন যে প্রশ্নগুলো তুমি আটকাচ্ছ, ওই কনসেপ্টগুলো এখন ভালো করে দেখো। তাহলে তুমি কি করবা, তোমার প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো তোমার রিভিশন হয়ে যাচ্ছে, পাশাপাশি যেগুলো তুমি আটকাচ্ছিলা সেগুলো তোমার রিভিশন হয়ে যাচ্ছে। তো এইভাবে তুমি শর্ট সময় রিভিশন দিতে পারবে, ঠিক আছে। আবার বললাম, যেগুলো তুমি আটকাচ্ছ ওই কনসেপ্টগুলো ভালো করে দেখো, এবং যেগুলো তুমি স্মুথলি পারতেছো ওইগুলো খুব দ্রুত তুমি রিভিশন দিয়ে চলে যাও। ওকে। আচ্ছা, এবার দেখো ম্যাথের ক্ষেত্রে কি করো। ম্যাথের ক্ষেত্রে তুমি যদি কোশ্চেন ব্যাংকের টাইপ ওয়াইজ, তুমি যদি এখানে টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো, ঠিক আছে, তুমি যদি এখানে টাইপ ওয়াইজ কিউবিটা সলভ করতে পারো, তাহলে ম্যাথে তুমি এখানে ভালো করতে পারবা সর্বোচ্চ, ঠিক আছে। সর্বোচ্চ ভালো করতে হলে তোমাকে এখানে টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে ম্যাথের ক্ষেত্রে। এটা হচ্ছে সবসময় ম্যাথে ভালো করার সবচেয়ে শর্ট ট্রিক্স, ঠিক আছে। তো এটা যদি পারো তাহলে ইনশাআল্লাহ ভালো। আর যারা ম্যাথে যারা দুর্বল, তারা তুমি চাইলে এখানে বাংলা ইংরেজি দেখাতে পারো, ঠিক আছে। তো বাংলা ইংরেজির ক্ষেত্রে, বাংলা ইংরেজিতে সাজেশনটা আমি দিয়েছিলাম, ঠিক আছে। বাংলা ইংরেজির ক্ষেত্রে আমার সাজেশন দেওয়া আছে, এই সাজেশনটা আমি তোমার হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা বাংলা ইংরেজির একটা বেস্ট সাজেশন আমি দিয়ে দিচ্ছি অলরেডি। বাংলা ইংরেজিতে কিভাবে ভালো একটা মার্ক এনশিওর করবা, কই থেকে পড়বা, কোন বই পড়বা, সেটা একটা গাইডলাইন ভিডিও অলরেডি আমার পাবলিশ করা আছে আমার চ্যানেলে, ওটা লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। সেখান থেকে তুমি বাংলা ইংরেজি পার্টটা আলাদা করে দেখে নিবা, ঠিক আছে। তো এখানকার যে বিষয়গুলো বললাম, এগুলা তুমি যদি প্রত্যেকদিন 10 থেকে 12 ঘন্টা পড়ার চেষ্টা করো, ঠিক আছে, সেলফ স্টাডি করার চেষ্টা করো, বইগুলো পড়ার চেষ্টা করো, তাহলে ইনশাআল্লাহ তুমি এখানে ভালো করবা। তো তুমি এখন কি করো, যেই যে কোর্সে তুমি আসো, যদি কোনো কোর্সে ভর্তি হয়ে থাকো, তো সর্বোচ্চ অল্প সময়ের জন্য তুমি স্লাইডগুলো পড়ার চেষ্টা করো, কারণ স্লাইডগুলোতে তোমার ইম্পর্টেন্ট যে পার্টগুলো বা ইম্পর্টেন্ট এমসিগুলো সেগুলো কিন্তু তোলা থাকে, ঠিক আছে। তো অবশ্যই স্লাইডগুলো এখন পড়ার চেষ্টা করো, যদি কোনো কোর্সে থেকে থাকো স্লাইডগুলাই বারবার রিভিশন দাও, আর পাশাপাশি তুমি এক্সাম দাও। এক্সাম দেওয়া ভাই কোনো বিকল্প নাই, এক্সামটা তোমাকে মাস্ট দিতে হবে। যদি এখনো কেউ এক্সাম না দাও, তাহলে তুমি কিন্তু বিপদে পড়ে যাচ্ছ, কারণ এখানে টাইমার এবং নেগেটিভ মার্কিং দেখো। আমি তোমাকে বললাম না যে তোমার কিন্তু 50টা, তুমি যদি 50টা মার্ক যদি সঠিক করতে পারো, ঠিক আছে, তুমি যদি 50 মার্ক যদি পাও পরীক্ষাতে, তাহলে তোমার কিন্তু চান্স হয়ে যাচ্ছে। বাট তুমি কি করলা, আরো 50টা যেগুলো তুমি তোমার ভুল, যেগুলো তোমার রং হয়েছে, যেগুলো তোমার রং হয়েছে, এগুলো তুমি দাগাইছো। তো এই 50-এর জন্য তোমার কি হচ্ছে বলতো, তোমার কিন্তু এই যে 12.5 এটা কিন্তু নেগেটিভ মার্কিং চলতেছে। নেগেটিভ মানে তুমি যে 50 পাইছিলে, এই 50 থেকে তোমার হচ্ছে 12.5 কারেন্ট, তোমার কত থাকে 37.5। তো দেখো 50 পাইলে তোমার কিন্তু চান্স হয়ে যাইতো, যেখানে তুমি বাকি যে 50টা আন্দাজে দাগানোর কারণে তোমার কিন্তু চান্সটা মিস হয়ে গেল, ঠিক আছে। তো এই 50-এর মধ্যে যদি তোমার সঠিক না হয়, তুমি কি রিস্ক নিতে পারবা? তোমার যেখানে 50 হইলে চান্স হয়ে যাচ্ছিল, সেখানে তুমি আন্দাজে দাগায় তোমার কিন্তু চান্স মিস হয়ে গেল। তোমাকে অনেকে বুদ্ধি দিবে যে বেশি দাগা বেশি দাগা, কিন্তু বেশি দাগা তুমি মারা খাবা, কারণ এখানে বেশি দাগাবা কেন, তোমার এখানে নেগেটিভ মার্কিং আছে ভাই, তোমার ভুলের জন্য 0.25 করে কাটা যাচ্ছে, তুমি শিওর নাই আন্দাজে কেন দাগাবা? তোমার তো 50 মার্ক হয়ে গেছে, তুমি তো এখানে চান্স পাচ্ছই, তো তোমাকে কেন আরো এদিকে আন্দাজে দাগা যাবে? আন্দাজে দাগালে তোমার হয়তো এর থেকে মার্ক কমে যাবে, বাড়ার কোনো সম্ভাবনা খুবই কম। যদি তোমার এরকম থাকে যে তোমার 4টা অপশনের মধ্যে তুমি 2টা বাদ দিছো, মানে ক আর খ এই দুইটার মধ্যে অ্যান্সার, ক আর খ এই দুইটার মধ্যে অ্যান্সার 50-50, তো এইগুলোতে তুমি রিস্ক নিতে পারো। বাকি তোমার প্রশ্নই অজানা, তুমি কিছু জানা, সেগুলো তুমি কেন আন্দাজে দাগাবা? হ্যাঁ, তুমি দাগাতে পারো, রিস্ক নিতে পারো 4 থেকে 5টা প্রশ্ন, বাট কোনগুলো, যেগুলো তোমার 50% তুমি অলরেডি বাদ দিয়ে দিছো, যে ক খ এই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে, তখন তুমি একটু চিন্তা ভাবনা করে একটু অপশন ঘাটাঘাটি করে তুমি এটা দাগাইতে পারো। বাট বাকি যে তোমার সবগুলো অজানা জিনিস, এগুলো তুমি আন্দাজে দাগালে আলটিমেটলি তোমার ক্ষতি হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবা। তো সেই সময় নেগেটিভ মার্কিং কন্ট্রোলটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন তুমি অল্প সময়ের মধ্যে সলভ করতে পারতেছো কিনা, হ্যান্ড ক্যালকুলেশনটা তুমি ভালো করে করতে পারছো না, এই জিনিসের জন্য তোমাকে ভাই এক্সাম দিতে হবে। এক্সাম না দিলে তুমি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা পাবা না, ঠিক আছে। তো অবশ্যই লাস্ট মোমেন্টে এসে তুমি 99 টাকা যে এক্সাম ব্যাচটা আছে সেটা তুমি এনরোল করে নাও, কারণ 100 টাকা তোমার বাইরে ঘুরতে গেলে ভাই, ফুচকা এই ঝালমুড়ি টালমুড়ি এগুলো ঘুরতে গেলে তোমার খরচ হয়ে যায়। তো চাইলে তুমি 100 টাকা একটা লাস্ট মোমেন্টে রিভিশনের জন্য এটা নিতে পারো, ঠিক আছে। তো এই ছিল মতো বিষয়। তো লাস্ট মোমেন্টে ভাই একটা কথাই বলবো, সেটা হচ্ছে হাল ছাড়া যাবে না। এই শেষ মুহূর্তে এসে অনেকে তোমরা হতাশ হয়ে যাবা, অনেক কিছু মনে হবে যে ভুলে যাচ্ছি, তো যেটা ভুলে যাচ্ছ সেটা তুমি রিভিশন দাও, সেটা বারবার রিভিশন দাও। তো এখন রিভিশনের মাধ্যমেই তোমার কিন্তু পড়াগুলো মনে থাকবে। আগে যা পড়ছো এগুলো তোমার এখন মনে না থাকাটাই স্বাভাবিক। তুমি মানুষ, তুমি তো রবট না যে তোমার মাথায় সেভ করে রাখলো। মানুষ মাত্রই ভুল হবে, তুমি যতই পড়বা ততই ভুল করবা, কিন্তু তোমাকে রিভিশনের মাধ্যমে তোমাকে মনে রাখতে হবে। শেষ মুহূর্তে এসে, এর জন্য আমি বারবার রিভিশনের কথা বলে থাকি যে তোমরা শেষ 10 থেকে 15 দিন এটা রিভিশনের জন্য রাখবা, কারণ তুমি যত বেশি রিভিশন বারবার দিতে থাকবা,
পড়াগুলো তোমার মাথায় সেট হয়ে যাবে এবং এই পড়াগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি কখনোই ভুল করবে না। কারণ আমরা পরীক্ষায় আসার মতো সবগুলো জিনিস আমাদের পড়া আছে, আমরা পড়ছি, প্রথম থেকে কিন্তু পড়ছি, একাডেমিক থেকে শুরু করে যতগুলো পরীক্ষা দিয়েছি সেখানে কিন্তু পড়ছি। বাট পরীক্ষার হলে গিয়ে আমরা কেন মনে করতে পারি না? কারণ আমরা নিজে নিজে প্র্যাকটিস করি না এবং নিজেদের রিভিশনটা আমরা করি না। তো রিভিশন এবং প্র্যাকটিসের ল্যাকিংসের কারণে আমাদের কিন্তু চান্সটা হয় না। ঠিক আছে, জানা প্রশ্ন আমরা ভুল করে আসি এই রিভিশনের অভাবে। তো বেশি বেশি রিভিশনটা দাও এবং বেশি বেশি প্র্যাকটিসটা করো, এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করো, গুচ্ছ প্রশ্ন ব্যাংক এবং ভার্সিটি কমিটির প্রশ্ন ব্যাংক বিশেষ করে। আর যদি পারো অনুশীলনী প্রশ্ন, মানে এখন তুমি ভাই যত সর্বোচ্চ ইফোর্ট দাও, তুমি পড়তেছো না, বাকি একজন কিন্তু ঠিকই পড়তেছে, তুমি বলতেছো এত পড়া পড়বো, বাকি একজন ঠিকই পড়তেছে, ও কিন্তু ভালো করে ফেলবে। তো তুমি যদি ভালো করতে চাও, তুমি যদি বেস্ট একটা রেজাল্ট আনতে চাও, তো তোমাকে বেস্ট পরিশ্রমটা দিতে হবে। ঠিক আছে, তো তুমি যদি সূর্যের মতো আলোকিত হতে চাও, তাহলে তোমাকে প্রথমে সূর্যের মতো পড়তে হবে। তুমি যদি না পড়ো তাহলে তো তুমি আলোকিত হইতে পারবা না। তো এই বিষয়টা মাথায় রাখো, তুমি যদি সাকসেস হয়ে যাও তোমাকে পরিশ্রম করতে হয়। পরিশ্রম সফলতার সমানুপাতিক, যত পরিশ্রম করবা, এখানে ভাগ্য একটা ফ্যাক্টর আছে, কিন্তু ভাগ্য তো তোমার হাতে নাই, তোমার হাতে আছে পরিশ্রম। তো তুমি পরিশ্রমটা করে যাও, পরিশ্রমটা করো, ইনশাল্লাহ বাকিটা তোমার হবে। ঠিক আছে, তো লাস্ট একটা আমাদের সুযোগ, লাস্ট পরীক্ষা, উচ্চ ভর্তি পরীক্ষা, এখানে কোনোভাবে ফাঁকিবাজি করা যাবে না, এখানে নিজের সর্বোচ্চ ইফোর্ট দিয়ে তোমাকে ভালো করতে হবে। তো সর্বোচ্চ যদি ইফোর্ট দিতে পারো, ইনশাল্লাহ তুমি গুচ্ছতে অবশ্যই অবশ্যই একটা সিট নিশ্চিত করতে পারবা। কারণ এখানে কম্পিটিশনটা মনে হচ্ছে যে 1,66,000, কিন্তু না, দেখবে যে মাত্র 25 থেকে 30,000 শিক্ষার্থী হয়তো সিরিয়াস আছে, বাকি শিক্ষার্থীরা পড়াশোনা করতেছে না, সিরিয়াস না। তো তুমি যদি একটু সিরিয়াস হও, তো তোমার কিন্তু চান্স হয়ে যাবে। ঠিক আছে, তো 15,000 সিরিয়াল পর্যন্ত কিন্তু টানে, যদি কেউ ম্যাথ প্লাস বায়ো থাকে সেক্ষেত্রে 15,000 সিরিয়াল পর্যন্ত টানবে, এবং যারা বাংলা ইংরেজি থাকে তাদের 12,000 পর্যন্ত, 12-13,000 পর্যন্ত টানে যায়। ঠিক আছে, তো অবশ্যই লাস্ট মিনিটে পড়াশোনার চেষ্টা করো, রিভিশন দাও, লাস্টের পড়াটা অনেক বেশি ইফেক্টিভ। ঠিক আছে, শেষ মুহূর্তে পড়াটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো একটা বেস্ট একটা রিভিশন তুমি এভাবে দিতে পারো। ঠিক আছে, তো ভালো থাকো সবাই। আমাদের কোর্সটা যদি এনরোল করতে চাও, তোমাদের হোয়াটসঅ্যাপে যত করো বা কমেন্ট বক্সে ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।